আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। দেখুন, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কেউ কি স্বেচ্ছায় দেশে ফেরে? তাও আবার এমন একজন যার বিরুদ্ধে দেশের ভেতরে শত শত মামলা, চারিদিকে কেবলই গ্রেফতার আর শাস্তির জোরালো দাবি। প্রথমে শুনলে যে কারো মনে হবে এ তো সোজা আত্মাহুতির শামিল, কিন্তু রাজনীতিতে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না, আর যা সত্যি তা সহজে দেখা যায় না। দর্শক, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির মাঠকে রীতিমতো কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। শুধু গুঞ্জন নয়, বলা হচ্ছে তিনি আগামী 15ই আগস্টের আগেই ট্রাভেল পাসের আবেদন করতে যাচ্ছেন। কিন্তু কেন? ফাঁসির দড়ি সামনে দেখেও কেন তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন? এর পেছনে কি বিশাল কোনো আন্তর্জাতিক ডিল কাজ করছে, নাকি ভারত সরকারের কোনো অদৃশ্য চাপ, নাকি পুরোটাই তলানিতে ঠেকে যাওয়া দলের কর্মীদের চাঙ্গা করার একটা সুনিপুণ মাস্টার প্ল্যান? পুরো আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ ভেতরের যেসব খবর আজ বেরিয়ে আসছে তা আপনার রাজনৈতিক হিসাব নিকাশের মূল পুরোপুরিভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দর্শক, শুরুতেই আসা যাক এই ফেরার খবরের উৎস। গত 17ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে কিন্তু এই গুঞ্জনের শুরু। অনেকেই হয়তো খেয়াল করেছেন, ওই দিন দলের একটি ভার্চুয়াল বৈঠকে তিনি বেশ জোরালো কণ্ঠে বলেছিলেন দেশে ফিরে আসার কথা। এরপর ভারতীয় গণমাধ্যমেও তার সাক্ষাৎকার আমরা দেখেছি। কিন্তু বিষয়টিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ টাইমসের একটি সাম্প্রতিক রিপোর্ট। সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাত দিয়ে একেবারে দিনক্ষণ উল্লেখ করে বলা হচ্ছে শেখ হাসিনা ডেফিনেটলি দেশে ফিরছে। শুধু তাই নয়, ইউরোপ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, সম্প্রতি টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বেশ আবেগঘন কণ্ঠে দলের নেতাদের বলেছেন তার বয়স এখন ৭৯ পার হয়েছে, আর সর্বোচ্চ কয়েক বছর হয়তো তিনি বাঁচবেন। এই শেষ বয়সে এসে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতে তার কোনো আক্ষেপ নেই। সুপ্রিয় দর্শক, কথাগুলো শুনতে বেশ বিরক্তপূর্ণ, তাই না? একজন নেত্রী যিনি দীর্ঘ সময় দেশ শাসন করেছেন, যিনি দলের এই চরম দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়াতে চাইছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমও অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, নেত্রী যেভাবে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। এমনকি তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দর এলাকায় নাকি প্রায় 2 কোটি মানুষের এক বিশাল জনসমাগমের প্রস্তুতিও ভেতরে ভেতরে নেওয়া হচ্ছে। আর এই পুরো মাঠ গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে। তিনি নাকি সারা দেশে আত্মগোপনে থাকা বা ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, গল্পের আসল টুইস্ট এখানে নয়। আপনাদের কি একবারও মনে হয়নি যে এই নেত্রী ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন? তিনি হঠাৎ করে জীবনের মায়া ত্যাগ করে কেন আসলে ফিরতে চাইছেন? এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা। একটু গভীরভাবে চিন্তা করুন। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ কিন্তু এই পুরো বিষয়টিকে স্রেফ একটা পলিটিক্যাল স্টান্টবাজি কিংবা রাজনৈতিক ভেলকিবাজি বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের মতে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা চরম হতাশা, মামলা হামলা আর আর্থিক সংকটে, এক কথায় মানববেতর জীবনযাপন করছেন। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় দলের ভেতরে যদি এই মেসেজটা দেয়া যায় যে নেত্রী ফিরছেন, তোমরা প্রস্তুত হও, তাহলে অন্ততপক্ষে কর্মীদের মনোবল কিছুটা হলেও চাঙ্গা হবে। এটি কর্মীদের ধরে রাখার, তাদের নতুন করে স্বপ্ন দেখানোর একটা মনস্তাত্ত্বিক খেলা ছাড়া এর বেশি কিছুই নয়। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কিন্তু
এখানে ভিন্ন কথা বলছেন। তাদের কি যুক্তি? তাদের যুক্তি হলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকারের সময় দেশে ফেরাটা শেখ হাসিনার জন্য নিরাপদ ছিল না। ওই সময় দলের রাজনৈতিক কার্যক্রমও স্থগিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে যেহেতু দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতা রয়েছে, যেমনই হোক না কেন, তাই তারা মনে করছেন এখন দেশে ফিরলে অন্ততপক্ষে তার জীবনের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকবে না। তিনি স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় আদালতের মুখোমুখি হতে পারবেন। তাছাড়া বর্তমান সরকারের গত কয়েক মাসের কিছু বিতর্কিত কর্মকাণ্ডকে পুঁজি করে জনগণের মনে অসন্তোষ তৈরি করাও একটা গোপন কৌশল তাদের মধ্যে থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসুন আরেকটি চমকপ্রদ সমীকরণে চোখ রাখি। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরতে চান, তবে সরকারের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন তারা ভারতের সাথে আইনিভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। খুব ভালো কথা, সরকার তাকে চাচ্ছে, আর তিনি নিজেই বলছেন তিনি আসতে চান। তাহলে তো সরকারের এখন আনন্দে লাফিয়ে ওঠা উচিত, তাই না? তাদের বলা উচিত, খুব ভালো, আমরা দ্রুত ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। কিন্তু বাস্তবে কি দেখছি আমরা? সরকার একেবারে নিশ্চুপ, কোনো জোরালো প্রতিক্রিয়া নেই। প্রশ্ন হচ্ছে, কেন এই নীরবতা? সরকার কি কোনো বিপদের গন্ধ পাচ্ছে এখানে? সুপ্রিয় দর্শক, একটু পেছনের দিকে তাকালে হয়তো উত্তরটা মিলতে পারে। মনে করে দেখুন, এর আগে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতাদের এই দেশের মাটিতে বিচার হচ্ছিল, তখন কিন্তু প্রবল জনরোষের একটা ভয় ছিল। যদিও জামাতের জনসমর্থন হয়তো 2 থেকে 4% মতো, কিন্তু আওয়ামী লীগের তো একটা বিশাল ভোট ব্যাংক বা জনসমর্থন গোষ্ঠী এই দেশে রয়ে গেছে, যাকে অনেকেই 40% বলে কিন্তু দাবি করে থাকেন। এখন শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন, আর সেই বিচারে যদি তার ফাঁসির রায় কার্যকর করার পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি বর্তমান সরকার সে বিশাল জনগোষ্ঠীর ক্ষোভ বা জনরোষ কোনোভাবে সামাল দিতে পারবে? সরকার খুব ভালো করেই জানে শেখ হাসিনা দেশের বাইরে থাকলে যতটা না ক্ষতিকর, দেশের ভেতরে এসে জেলে বন্দি থাকলে তিনি তার দলের জন্য তার চেয়েও বড় সিম্পেথিকার বা আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তার উপস্থিতি আওয়ামী লীগকে নতুন করে রাজপথে নামার রসদ জুগিয়ে দেবে। সম্ভবত এই কারণেই বর্তমান সরকারও মন থেকে আসলে চায় না যে তিনি এই সময়ে এখনই দেশে ফিরে আসুন। তাহলে কি ভারতের কোনো ভূমিকা আছে এখানে? এটা হলো আমাদের আলোচনার, আমি মনে করি, সবচেয়ে বড় এবং আকর্ষণীয় টুইস্ট। বিগত কয়েকদিন ধরে ভারতীয় কিছু সাংবাদিক দাবি করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে শেখ হাসিনার একটি উত্তপ্ত বৈঠক হয়েছে। অনেকে তো এও বলছেন যে ভারত সরকার সম্ভবত চাচ্ছে না শেখ হাসিনা বেশি দিন আর দিল্লিতে অবস্থান করুন। এমনও কি হতে পারে না যে বর্তমান বাংলাদেশ সরকারের সাথে ভারতের কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়া বা ডিল হয়েছে? ভারত হয়তো চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে নিজেদের ঘাট থেকে দায় নামাতে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্কটা একটু মসৃণ করতে। যদি সত্যি এমন কোনো আন্তর্জাতিক চাপ থেকে থাকে, তবে শেখ হাসিনার এই স্বেচ্ছায় দেশে ফেরার গল্পটা আসলে কতটা স্বেচ্ছায় তা নিয়ে বড়সড় একটা সন্দেহের অবকাশ কিন্তু থেকেই যায়। হয়তো তিনি বুঝতে পেরেছেন যে ভারত তাকে আর রাখতে চাইছে না, তাই বাধ্য হয়েই দেশে ফেরার বিষয়টিকে একটা রাজনৈতিক বীরত্ব হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তবে এটার সম্ভাবনা খুবই অল্প। সবশেষে আসুন আইনি বাস্তবতায়। শেখ হাসিনা যদি বীরদর্পে চলেও আসেন, বিমানবন্দর থেকে তার গন্তব্য কোথায় হবে? সোজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে। ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো পরিষ্কার করেই বলে দিয়েছেন দেশে পা রাখা মাত্রই তাকে আত্মসমর্পণ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন
ও দুর্নীতির শত শত মামলা ফেস করতে হবে। আর আপিলের যে নির্দিষ্ট সময়সীমা ছিল সেটাও এরই মধ্যে কিন্তু পার হয়ে গেছে। সুপ্রিম কোর্ট নতুন করে তাকে আপিলের সুযোগ দেবে কিনা তা সম্পূর্ণ তাদের এখতিয়ার। অর্থাৎ আইনি ফাঁদ কিন্তু এখানে ভীষণ শক্ত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করলাম বা বিশ্লেষণ করলাম তার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে রাজনীতি, কূটনীতি আর ক্ষমতার এক অদেখা লড়াই। শেখ হাসিনার এই ফেরার ঘোষণা কি শুধুই কর্মীদের টিকিয়ে রাখার একটা সস্তা রাজনৈতিক চাল, নাকি আন্তর্জাতিক চাপে পড়ে নেয়া কোনো বাধ্যবাধকতা, নাকি সত্যি জীবনের শেষ বেলায় এসে তিনি তার দলের জন্য নিজেকে সঁপে দিতে চাইছেন? এখানে শেখ হাসিনা যদি দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করেন এবং এই যে আওয়ামী লীগের যে 40% জনসমর্থকের কথা আমি বললাম, এই বিষয়টিকে কিন্তু কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনা ঘোষণা দেয়া মাত্রই দেখা যাবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা এই নিবেদিত প্রাণ মানুষগুলো কিন্তু শেখ হাসিনার জন্য দূর দূরান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে যাবে। এটাকে আপনি কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, কোনো বাধা বিপত্তি দিয়ে আটকে রাখতে পারবেন না। আপনি যদি কঠোর হয়ে সেটাকে আটকে রাখতে চান তাহলে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমরা কিন্তু বিগত 2013 সনে মোদি বিরোধী আন্দোলনে এরকম নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে। এরপরে আমরা সাক্ষী হয়েছি 2024 সালের 5 আগস্টে। অর্থাৎ জোর করে যখনই কাউকে বা কোনো জনরোষকে আটকানোর চেষ্টা করা হয়েছে তখনই সেটা উল্টে গেছে, সেটা বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হয়ে যারা আটকাতে চেয়েছিল তাদের উপরে কিন্তু ফিরে এসেছে। এই যেমন ধরুন শেখ হাসিনার পতন কিংবা আওয়ামী লীগের পতন। তখন যদি বুদ্ধি এবং বিচক্ষণতার মাধ্যমে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হতো, ইন্টারনেট ব্ল্যাকআউট থেকে শুরু করে ছাত্র আন্দোলনের দাবি দাবা মেনে নেয়া কিংবা ছাত্রলীগের অবস্থান অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রেস ব্রিফিং এ বক্তব্য দেওয়া, সবকিছু যদি ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে নেওয়া হতো তাহলে হয়তো বা এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। তাদের দেশ পরিচালনার স্ট্র্যাটেজিটাই কিন্তু এরকম ছিল। কিন্তু আমার দৃষ্টিতে এই কিছু কিছু পলিসিতে তারা এমন কিছু ভুল সে সময় করেছিল যার কারণে আজকে শেখ হাসিনা এই দুটনার মধ্যে ভুগছেন এবং আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে আছে। এখন বর্তমান বিএনপি সরকার যদি সেই একই পথে হাঁটতে চায় তাহলে আমি মনে করি এই যে আওয়ামী লীগের জনসমর্থক যেগুলো রয়েছে এই জনসমর্থক যেমন জনরোষে রূপ নেবে, ঠিক একইভাবে সাধারণ জনগণও কিন্তু তখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবে। কারণ বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। তারা সবসময় কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে, নির্যাতিতদের পক্ষে থাকে, মজলুমদের পক্ষে থাকে। আমি কিন্তু একদম সাধারণ আমজনতাদের কথা বলছি, কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। যারা সাধারণ আমজনতা তারা কিন্তু সবসময় নির্যাতিতদের পক্ষে তাদের আবেগ প্রকাশ করে থাকে। এই বিগত 2 বছরের কথাই ধরুন, আওয়ামী লীগের উপর প্রথমে পাবলিক সেন্টিমেন্ট কিরকম ছিল? মানুষ আওয়ামী লীগ নাম শুনলে কিন্তু এক প্রকার চোখমুখ লাল করে তাকাতো। কিন্তু এখন আপনি দেখবেন একজন বিএনপির নেতা কিংবা জামাতের নেতার থেকে আওয়ামী লীগের সেই মানুষটিকে যদি সাধারণ জনগণ এলাকায় দেখে তাকে রীতিমতো আগের থেকে অনেক বেশি সম্মান করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশের সেই জন্মলগ্ন থেকে যে ইতিহাস, মজলুমের পক্ষে থাকা, নির্যাতিতদের পক্ষে থাকা, মায়ার নজরে দেখা, সুদৃষ্টিতে দেখা, এই জিনিসটাই কিন্তু কাজ করে। এবং এই আবেগ কিন্তু তখন কাজ করবে যখন এই আওয়ামী লীগের জনসমর্থককে নিপীড়ন করার উদ্দেশ্যে, দমন করার উদ্দেশ্যে সরকার কোনো কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নেবে। এমনও হতে পারে এই যে জনরোষ বা এই যে আবেগ বা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিএনপি সরকারের পতনও হয়ে যেতে পারে। কারণ জনগণের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছু নেই, আর জনরোষ সৃষ্টি হয়ে গেলে সেই জনরোষ আটকানোরও কোনো পন্থা কারো কাছে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কারণ সেটা আটকাতে গেলেই বুমেরাং হয়। যাই হোক, আমি আসলে এখানে চাচ্ছি না বিএনপি সরকারের পতন ঘটাতে। আমি শুধুমাত্র শেখ হাসিনা ফেরার
যে বাস্তবতা, সেই বাস্তবতাটুকু তুলে ধরার চেষ্টা করছি। এখন শেখ হাসিনা সত্যিই কি দেশে ফিরবেন? এটা সম্পূর্ণ শেখ হাসিনার উপর নির্ভর করছে। যদি তিনি দেশে ফিরেন তাহলে কি তিনি অতি দ্রুত বাংলাদেশ সরকারের কাছ থেকে ট্রাভেল পাস নেবেন? যদি ট্রাভেল পাস নিয়ে থাকেন, সরকার কি ট্রাভেল পাস দিবে? নাকি যে ভয়টা সরকার পাচ্ছে, সেই ভয়ের কারণে শেখ হাসিনার দেশে ফেরাটা এভাবেই আটকে থাকবে? আর আইনি যে বিধিনিষেধগুলো আছে, আইনি যে প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ায় সরকার কতটুকু সিম্পিতে দেখাবে? আমরা ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বিচারের বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। এর মধ্যে একটি বক্তব্য রয়েছে একদম নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তির কাছ থেকে, যেটি হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরলে বা শেখ হাসিনা ফিরে আসলে শেখ হাসিনা বিচারেও কিন্তু বিএনপি ইনসাফ দেখাবে। এখান থেকে কিন্তু একটি নেগোসিয়েশনের গুঞ্জন বা বার্তা অটোমেটিক্যালি কিন্তু ছড়িয়ে পড়েছে চারদিকে। তাহলে কি বিএনপি সরকার টিকে থাকার জন্য আওয়ামী লীগের মতো বৃহৎ শক্তিকে রাজনীতির মাঠে পুনরায় ফিরিয়ে আনছে? আর সেই ফিরিয়ে আনার হাতিয়ার কি স্বয়ং শেখ হাসিনা? অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিলে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার সুযোগ করে দিলে, তখনই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সেই যে লিখিত নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সরাসরি রাজনীতির মাঠে প্রবেশ করে যাবে। সুপ্রিয় দর্শক, সময় কিন্তু খুব দ্রুত গড়াচ্ছে। 15ই আগস্ট আসতে আর বেশি দিন কিন্তু বাকি নেই। ট্রাভেল পাসের আবেদন যদি সত্যি জমা পড়ে থাকে, তবে বুঝতে হবে রাজনীতিতে এমন এক ভূমিকম্প হতে যাচ্ছে, যার আফটার শক আমরা আগামী কয়েক বছর ধরে টের পাবো। আর যদি না পড়ে, তবে প্রমাণ হবে পুরো ব্যাপারটাই ছিল নিছক একটা স্ট্যান্ডবাজি। আপনাদের আসলে কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন? আর যদি ফেরেন, বর্তমান সরকার কি সেই পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজনীতির এই জটিল সমীকরণের পরবর্তী আপডেটগুলো নিয়ে আমরা আজ কথা বলবো, আগামী দিনও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই চোখ কান খোলা রাখুন আর নিজের বিচার বুদ্ধি দিয়ে চারপাশের ঘটনাগুলো বিশ্লেষণ করতে থাকুন। দেখবেন এমন অজানা অনেক বিশ্লেষণ আপনার চোখে ধরা পড়বে এবং অনেক রাজনৈতিক সমীকরণ আপনি নিজেই সমাধান করতে সক্ষম হয়ে যাবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্যগুলো থেকে আমি শিক্ষা অর্জন করি। এগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।